আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার আবারও হাজির হয়েছি নিয়মিত অনলাইন বিজ্ঞান ক্লাসে। সকলকে স্বাগতম এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো কথা না বাড়িয়ে আজ আমরা ঝটপট পড়া শুরু করব। আজকে আমার আয়োজন নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় এবং অষ্টম শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। যেহেতু একই বিষয়বস্তু, সব অষ্টম নবম দশম 3 ক্লাসের শিক্ষার্থীরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। তো তোমরা বই খাতা হাতে নাও, আর তার আগে চলো আমরা ছোট্ট একটা ভিডিও দেখে নিই। দেখো, একটা ভ্রূণ থেকে, অর্থাৎ একটা বীজ থেকে ভ্রূণ বের হয়ে বা অঙ্কুরোদ্গম হয়ে নিচের দিকে ভ্রূণ মূলগুলো মাটির ফাঁকে ঢুকছে, আর উপরের দিকে ভ্রূণ মুকুলটা ধীরে 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 উপরের দিকে মাটির উপরের দিকে বেড়ে চলছে। একসময় কাণ্ড থেকে পাতা, পাতা থেকে আরো শাখা প্রশাখা, এভাবে এক সময় ফুল ফলে গাছটি বড় যাবে, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হবে। একটি ছোট্ট ভ্রূণ থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ গাছ, ঠিক এভাবে সমস্ত প্রাণী এবং সমস্ত উদ্ভিদের দেহ বৃদ্ধি পায়, এভাবে ধীরে ধীরে বড় হয়। অর্থাৎ এটা জীবের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য দুটি, একটি হলো দেহের বৃদ্ধি আর একটা হলো তার বংশ বৃদ্ধি। তো আমরা এখানে তার দেহের বৃদ্ধিটা দেখতে পাচ্ছি। কি সুন্দর না? রাস্তাঘাটে বড় হতে দেখি, কিন্তু চোখের সামনে এভাবে বড় হতে দেখেছো কি? দেখো না। তো এই যে বড় হলো, আমি বলেছিলাম মনোযোগ দিয়ে দেখতে, এই যে বড় হলো, কেন বড় হলো, কিভাবে হলো, যদি আমরা একটু আলোচনা করি। এই যে বৃদ্ধি পেল, এইভাবে তুমি আমি সমস্ত জীব ছোট্ট একটা কোষ থেকে ধীরে ধীরে বড় প্রাণীতে পরিণত হচ্ছি। এই সমস্ত বৃদ্ধি হয় কোষ বিভাজনের ফলে। আমরা আজ পড়ব কোষ বিভাজন। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে 2টি, 4টি এভাবে বহু কোষে পরিণত হয় তাকে বলা হয় কোষ বিভাজন। তো কোষ বিভাজন মূলত গুরুত্বপূর্ণ কোষ বিভাজন 2টি, কিন্তু আরেকটা কোষ বিভাজন যেটা প্রাককেন্দ্রিক বা আদি কোষে হয়ে থাকে, এই মিলে কোষ বিভাজন হলো মোট 3 প্রকার। একটা অ্যামাইটোসিস। আমরা জানি সমস্ত জীবের দেহই কোষ দ্বারা গঠিত। কোনো কোনো জীব একটি কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় এককোষী জীব। আর কোনো কোনো জীব অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তখন তাদের বলা হয় বহুকোষী জীব। এই এককোষী জীব যারা, তাদের নিউক্লিয়াসে সবগুলো অংশ থাকে না। যে সকল কোষের নিউক্লিয়াসের সব অংশ থাকে না, তাদেরকে বলা হয় প্রাককেন্দ্রিক কোষ। দেখো, নিউক্লিয়াসটা আমি এঁকে রেখেছিলাম। নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, আর হলো কুণ্ডলিয়াকার ক্রোমোজোম। এই 4টি অংশ যে নিউক্লিয়াসে থাকে, এটা হলো সুকেন্দ্রিক কোষ। আর যে নিউক্লিয়াসে থাকে না, সেই কোষকে বলা হয় প্রাককেন্দ্রিক কোষ। ওরকম প্রাককেন্দ্রিক যে কোষ, অর্থাৎ আদি প্রকৃতির যে জীবগুলো আছে, তাদের দেহে অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ায় একটি কোষ বিভক্ত হয়ে 2টি কোষে পরিণত হয়। যেহেতু এককোষী জীব, একটা থেকে 2টি কোষ হওয়া মানে তাদের দেহের বৃদ্ধি নয়, এটা হলো তাদের বংশবৃদ্ধি। তার মানে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিম্ন শ্রেণীর জীবের বা এককোষী আদি প্রকৃতির জীবের বংশবৃদ্ধি হয়। তারপরে আসি 3 নাম্বারটাতে, মিয়োসিস। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষে পরিণত হয় এবং মাতৃকোষ, অর্থাৎ যে কোষটা বিভাজিত হলো তার চেয়ে যে কোষ উৎপন্ন হলো অপত্য কোষ, তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেই বিভাজনটাকে বলা হয় মিয়োসিস কোষ বিভাজন। তার মানে মিয়োসিস বিভাজন একটি কোষ থেকে, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে, যার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, ওই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। সাধারণত জীবের জনন কোষ তৈরি হয় মিয়োসিস প্রক্রিয়ায়। তো
তার মানে মেয়োসিসের কাজ হলো জনন সৃষ্টির মাধ্যমে আমাদের বংশবৃদ্ধিতে সাহায্য করা। তারপরে দেখো মাঝখানে মাইটোসিস। মাইটোসিস একটু বিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, ওই জন্য অনেক বড়, ওই জন্য এটাকে আমরা মাঝখানে রেখে গেলাম। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুইটি কোষে পরিণত হয় এবং মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। তো এটি একটি ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি তিনটি অংশে, মূলত দুইটি অংশে চলে। এক হলো কেরিওকাইনেসিস আর এক হলো সাইটোকাইনেসিস। কিন্তু তার আগে তার প্রস্তুতিমূলক যে কাজটা হয়, ওটাকেও যদি আমরা অংশের সাথে তার প্রক্রিয়াটার একটা অংশ হিসেবে তুলনা করি, তাহলে তিনটি অংশে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কি? ইন্টারফেজ, কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। আমরা যদি মাইটোসিসকে তোমাদের পরীক্ষার সাথে তুলনা করি, দেখো পরীক্ষার আগে কি হয়? প্রস্তুতি, তারপরে লিখিত পরীক্ষা, একদম শেষে অল্প সময়ে হয় মৌখিক পরীক্ষা। এই যে পরীক্ষা পদ্ধতি, এটা হলো মূলত পরীক্ষা, বা এই দুইটা মিলায় হলো মূল মাইটোসিস। কিন্তু তার আগে যে প্রস্তুতিমূলক সময়টা, এটাকে বলা হয় ইন্টারফেজ। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কি প্রস্তুতি নিতে অনেক সময় লেগে যায়, প্রায় 2 বছর। একটা পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের লাগে 2 বছর। ঠিক তেমনি মাইটোসিস প্রক্রিয়া শুরুতে তার যে প্রস্তুতিটা, এখানে অনেক সময় লাগে। একটা কোষ বিভাজনের যে সময়, তার প্রায় 90% সময় এই ইন্টারফেজে কেটে যায়। তারপর শুরু হয় কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। প্রত্যেক কোষে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভক্ত হয়ে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে একটা কোষ, দুটি কোষ, চারটি কোষ হয়। তো নিউক্লিয়াসের যে বিভাজন, তাকে বলা হয় কেরিওকাইনেসিস। এটাকে আমরা লিখিত পরীক্ষার সাথে তুলনা করতে পারি। লিখিত পরীক্ষা যেমন 15 দিনে রুটিন মোতাবেক এক একটা বিষয়ে তোমরা পরীক্ষা দিয়ে থাকো, ঠিক তেমনি কেরিওকাইনেসিস একটি দীর্ঘ জটিল জৈবিক প্রক্রিয়া। এটিও বিভিন্ন ধাপে সম্পন্ন হয়। আমরা দেখি ধাপগুলো দেখে আসি। কেরিওকাইনেসিসের ধাপগুলো দেখো, 5টি ধাপে এই কেরিওকাইনেসিস সম্পন্ন হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো প্রত্যেকটা ধাপের বর্ণনা আমরা সংক্ষিপ্ত আকারে দেখবো। দেখো, প্রোফেজ মনে রাখবে কিভাবে? প্রো মানে প্রথম যে ফেজ বা পর্যায়, তাকে বলা হয় প্রোফেজ। প্রথমে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনের এই প্রোফেজ দশাটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। এই যে নিউক্লিয়াসটা আগে যে জাত ছিল, তার চেয়ে বিভাজন যখন প্রোফেজ শুরু হয়, তখন আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে আঁকা বাঁকা সুতার মতো ক্রোমোজোম সৃষ্টি হয়। এখানে আমরা যখন দেখলাম নিউক্লিয়াস ভিতরে এই সুতার মতো আঁকা বাঁকা অংশ দেখলাম, তার নাম বলছিলাম ক্রোমোজোম জালিকা। এই জালিকা ভেঙে গিয়ে প্রোফেজ দশায় এই জালিকা ভেঙে গিয়ে ধীরে ধীরে ক্রোমোজোমগুলো আলাদা হয়, মোটা হয়। তখন এদেরকে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রে এই অবস্থায় ক্রোমোজোমগুলো দেখা যায়। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে, যা সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। এখানে দেখো আমরা চারটি ক্রোমোজোম দেখতে পাচ্ছি। চারটি ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এই লম্বালম্বি দুটো ভাগ হয়ে গেছে। লম্বালম্বি দুটো ভাগ, এই প্রত্যেকটা ভাগ, মানে একটা ক্রোমোজোমের যে 2টা ভাগ, এর প্রত্যেকটা ভাগকে বলা হয়, উপর থেকে নিচ পর্যন্ত দেখলে এক একটা ভাগ, মানে এই লাল অংশটি 2টা ভাগ, এই নীলটা 2টা ভাগ, এভাবে প্রত্যেকটা ভাগের নাম হলো ক্রোমাটিড। আর একত্রে সে ছিল ক্রোমোজোম, ক্রোমাটিড। আর মাঝখানে যে অংশে যুক্ত, এই যে অংশটা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। প্রোফেজ ধাপের শেষ অবস্থায় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তির সূচনা ঘটে, অর্থাৎ
এই বাহিরে যে আমরা পর্দাটা দেখতে পাচ্ছি এটা, এবং মাঝখানে যে নিউক্লিওলাস, এটা বিলুপ্ত হওয়া শুরু হয়, সূচনা ঘটে মানে বিলুপ্ত হওয়া শুরু হয়। পরবর্তী ধাপ প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। এখানে কিন্তু নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস আর দেখা যাচ্ছে না। এই ধাপে কোষের দুই মেরুতে কতগুলো মাকো আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে, একে স্পিন্ডল যন্ত্র বলে। এই যে সুতার মতো কতগুলো অংশ, দেখো এই মেরু থেকে বের হয়ে গেল ওই দিক, আবার ওই মেরু থেকে বের হয়ে আসলো ভিতরের দিক। এইভাবে দুই মেরু থেকে কতগুলো সুতা বের হয়ে, দুই মেরু সুতাগুলা বের হয়ে মাঝের দিকে আসছে, এবং এক পর্যায়ে এই তন্তুগুলো একটার সাথে একটা মিলে গিয়ে একটা যন্ত্র তৈরি করে, যাতে দুই পাশ চাপা, মাঝখানটা চওড়া। এটা হলো মাকো আকৃতি। এই তন্তুগুলো একত্রিত হয়ে যে যন্ত্রটা তৈরি করলো তার নাম হলো মাকো যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হয় বিষুব অঞ্চল, আর দুই প্রান্তকে বলা হয় মেরু অঞ্চল। এই এখান থেকে যন্ত্রের তন্তুগুলো তৈরি হলো, এই পাশে একটা মেরু আর এই পাশে হলো আরেকটা মেরু, আর মাঝখানে ক্রোমোজোমগুলো যে অবস্থানে দেখা যাচ্ছে এটা হলো বিষুবী অঞ্চল, পৃথিবীর মানচিত্রের মতো। তারপর দেখো মেটাফেজ। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্র বিষুবী অঞ্চলে আসে। মেটাফেজ মনে রাখার দুটি পদ্ধতি, একটা হলো 5টা পর্যায়ের মেটাফেজ হলো একদম মাঝখানের পর্যায়ে, আরেকটা হলো এই পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবী অঞ্চল অর্থাৎ মাঝামাঝিতে অবস্থান করে। আচ্ছা, মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্র বিষুবী অঞ্চলে আসে। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল তন্তুতে আটকে থাকে। যে সকল স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় আকর্ষণ তন্তু। কি বলছে? এই যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি, 4টা ক্রোমোজোম বিষুবী অঞ্চলে বরাবর অবস্থান, এদের এই সেন্ট্রোমিয়ারে দেখো মাকো যন্ত্রের সুতাগুলা আটকে আছে। এই যে তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারটা যুক্ত, এই তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু। যেহেতু তার আকর্ষণে ক্রোমোজোম মিলিত হচ্ছে আর ক্রোমোজোম যুক্ত থাকে, এই জন্য এদেরকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, তার মানে মেটাফেজে এসে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন পুরা বিলুপ্ত হয়ে যায়। তারপর দেখো মেটাফেজে বলছিল যে এদের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। তো সেন্ট্রোমিয়ার এখানে বিভাজিত হয়ে গেছে। এই সেন্ট্রোমিয়ার একত্র ছিল আর দুই বাহু ছিল দুই পাশে। যখন এদের বিভাজন হয়ে গেল তখন এদের মধ্যে বিপরীত মেরুর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, যার ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুই মেরুর দিকে চলতে থাকে। বলছে অ্যানাফেজ ধাপের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় এবং প্রতিটি ক্রোমাটিড এ একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভাগে প্রত্যেকটা ভাগের সাথে একটা সেন্ট্রোমিয়ার যুক্ত। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে। অপত্য ক্রোমোজোম, আগে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং বাহু ছিল, এখানেও সেন্ট্রোমিয়ার এবং বাহু, কিন্তু একটা ভাগ হয়ে এরা দুটো হলো, তার জন্য এরা হলো অপত্য ক্রোমোজোম, নতুন সৃষ্টি হলো। এই ধাপের শেষে অপত্য ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে আর বাকি অর্ধেক বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এই যে অগ্রসর হচ্ছে, ভাগ হওয়ার পরে 4টা থেকে 8টা হলো, এই 4টা এই মেরুর দিকে আসছে আর এই 4টা ওই মেরুর দিকে যাচ্ছে। এখানে এক লক্ষণীয় বিষয়, ওরা কিন্তু এভাবে ছিল না, সেন্ট্রোমিয়ারটা মাঝখানে ছিল, কিন্তু যখন ওরা মেরুর দিকে অগ্রসর হচ্ছে সেই ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ার অগ্রগামী, মানে সেন্ট্রোমিয়ারটা আগে আগে যাচ্ছে আর বাহুগুলো হলো পিছনে, মানে অনুগামী হয়ে ওরা অগ্রসর হচ্ছে। এই অবস্থায় এদের যে ক্রোমোজোমগুলা দেখতে অনেকটা ইংরেজি ভি, এল, জে এবং আই আকৃতির। এখানে দেখো এই হলো ভি, এটা হলো আই, এটা এল এর মতো যদি লম্বা মাপে তুলনা করি, আর এটা জে এর মতো। এরকম 4টা আকারে এরা
হয়ে থাকে। তারপর দেখো শেষ পর্যায়ে টেলোফেজ। টেলোফেজ ধাপে অসংখ্য অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। অ্যানাফেজে শুরু হচ্ছিল যাত্রা, টেলোফেজে কি বললো, একদম বিপরীত মেরুতে যখন পৌঁছালো তখন হলো টেলোফেজ। উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি, এবার এইগুলো নিউক্লিয়ার পর্দা ধীরে ধীরে তৈরি হচ্ছে, আর এগুলো নিউক্লিওলাস। মাঝখানে পর্বে কিন্তু মাঝখানে দুটা পর্যায়ে এই অংশগুলো দেখা যায় নাই। আর প্রাণীকোষের ক্ষেত্রে যখন ওই মাক্ষযন্ত্র তৈরি হয়, প্রাণীকোষের ভিতরে যে সেন্ট্রোজোম থাকে, যা উদ্ভিদ কোষে থাকে না, ওই সেন্ট্রোজোমের ভিতরে যে দুটি সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল দুটি উত্তর এবং দক্ষিণ মেরুতে অবস্থান করে এবং ওইখান থেকে একটা রশ্মি তৈরি করে ধীরে ধীরে মাঝখানে আসতে থাকে, অর্থাৎ ওই সেন্ট্রিওলে ওই মাক্ষযন্ত্র তৈরি করে। তো এখানে এসে এই পর্বে টেলোফেজে ওই যে মাক্ষযন্ত্র তৈরি করছিল বলে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলা আবার তৈরি হচ্ছে, আগের অবস্থায় আসছে। এই অবস্থায় ক্রোমোজোম গুলো সরু এবং লম্বা হয়ে জট পাকিয়ে নিউক্লিয়ার জালিকা গঠন করে। এখানে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই পর্যায়ে শুরু হবে আবার এটা পানি বিয়োজন প্রক্রিয়া। অর্থাৎ তার আগে পানি শোষণ করে বিয়োজন করে খাটো এবং মোটা হয়েছিল, এইবার পানি ত্যাগ করে তারা আবার আগের মতো সরু এবং চিকন জালিকা পরিণত হয়ে এই যেরকম কুণ্ডলিত জালিকা হয়ে যাবে। অর্থাৎ তখন আর এই ক্রোমোজোম স্পষ্ট দেখা যাবে না, ক্রোমোজোম গুলো জালিকা আকারে ক্রোমোজোম জালিকা হয়ে যাবে, আগের অবস্থায় কোষের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এই ধাপের শেষে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের যে অংশগুলো থাকা দরকার, এখানে সবগুলো অংশই নিউক্লিয়ার আবরণ, সেন্ট্রিওল, ক্রোমোজোম, আর ভিতরে সাদা অংশটা হলো নিউক্লিওপ্লাজম। সবগুলো অংশই নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণ, ক্রোমোজোম আর সাদা অংশ হলো নিউক্লিওপ্লাজম। এই চারটা অংশ এখানে দেখা যাচ্ছে। তার মানে এটা একটা নিউক্লিয়াস আর এই পাশে আরেকটা নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস ভেঙে এভাবে দুটি নিউক্লিয়াস উৎপন্ন হলো, ওই জন্য এই নিউক্লিয়াসটা হলো অপত্য নিউক্লিয়াস। তার মানে কেরিওকাইনেসিস শেষ, আমাদের লিখিত পরীক্ষা শেষ। এইবার সাইটোকাইনেসিস। ভালো প্রস্তুতি, ভালো লিখিত পরীক্ষা দেওয়ার পরেও যদি ভাইভা পরীক্ষা বা মৌখিক পরীক্ষাটা না দেওয়া হয়, তাহলে কি আমাদের পরীক্ষা পদ্ধতি শেষ হয় নাই, পুরো পরীক্ষা সম্পন্ন হয় নাই। ঠিক তেমনি ইন্টারফেস ভালো প্রিপারেশন, কেরিওকাইনেসিস ভালোভাবে 5টা ধাপ সম্পন্ন হলো, 5টা ধাপে তার ওই কেরিওকাইনেসিস শেষ হলো, নিউক্লিয়াসের বিভাজন শেষ হলো। কিন্তু সাইটোপ্লাজম যদি এই তার পাশে যে সাইটোপ্লাজম সাদা অংশটুকু, সাইটোপ্লাজম যদি বিভাজিত না হয়, তাহলে এই অবস্থা থাকে আমরা তাকে দুটা কোষ বলতে পারি না। দুটা কোষ কি হয় না। যদি একটা থেকে দুইটা বা চারটা কোষ না হয়, তাহলে মাইটোসিস কোষ বিভাজনও, দুটা কোষ না হলে মাইটোসিস কোষ বিভাজনও সম্পন্ন হলো না। তো এই পর্যায়ে অর্থাৎ যখন কেরিওকাইনেসিস শেষ, তারপরে শুরু হয় সাইটোপ্লাজমের বিভাজন। এই দুটি অপত্য নিউক্লিয়াসকে ঘিরে ধীরে ধীরে সাইটোপ্লাজমের এই যে কোষের আবরণ, এই আবরণটা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করতে থাকে, আবরণ ভিতরে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে। ঠিক এইভাবে নিচের আবরণটাও ধীরে ধীরে উপরের দিকে প্রবেশ করতে থাকে। এক সময় এই নিউক্লিয়াসকে ঘিরে একটা অংশ, এই নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমের আরেকটা অংশ আলাদা হয়ে যায়। এইভাবে সাইটোকাইনেসিস এর মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়, মানে শেষ হয়। তো চলো আমরা পুরো বিভাজনটা, অর্থাৎ মাইটোসিসের পুরো বিভাজনটা আমরা এক নজর রিভাইজ করে আসি, কারণ মুখে বলার চেয়ে দেখলে আমাদের শিক্ষণটা দীর্ঘস্থায়ী হয়। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম, এই সবুজ অংশটা হলো ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, আর দুই পাশে এগুলো হলো বাহু। এই হলো এখানে ছয়টা ক্রোমোজোম, দুই কালারের 6টা ক্রোমোজোম। আর এই দেখো এক্সট্রা তৈরি হচ্ছে, অর্থাৎ সেন্ট্রিওল ভাগ হয়ে ভিতরের দিকে
এই মাতৃতন্তুগুলা ভিতরের দিকে প্রবেশ করছে। এক সময় এই পাশের তন্তু এই পাশের তন্তু একত্রিত হয়ে উৎপন্ন হবে মাতৃযন্ত্র। এই মাতৃযন্ত্র তৈরি হয়ে গেল। দেখো, একটা তন্তুর সাথে একটা ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার যুক্ত। এভাবে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এক একটা মাতৃতন্ত্রের সাথে যুক্ত। এই তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু। আর এই পর্যায়টা মেটাফেজ, একদম মাঝখানে দেখো অবস্থান। তারপরে এই যে তাদের সেন্ট্রিমিয়ার শেষ পর্যায়ে কি বলে মেটাফেজের মাঝখানে যে অবস্থান ছিল মেটাফেজ, তারপরে ধীরে ধীরে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে মেরুমুখী অবস্থানে দুই মেরুতে চলছে। এই মেরুতে যা পৌঁছালো, তার মানে টেলোকাইনেসিস, অ্যানাফেজ শেষ হলো। তারপর কি হবে, টেলোফেজে এটাকে ঘিরে একটা নিউক্লিয়ার পর্দা তৈরি হবে। এই ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার পর্দা তৈরি হলো। ধীরে ধীরে নিউক্লিয়াস হলো, এই সেন্ট্রোজোম তৈরি হলো, একটা কোষ তৈরি হয়ে গেল। পুরা দুটো নিউক্লিয়াস আলাদা হলো, অপত্য দুটো নিউক্লিয়াস হলো। আর পাশাপাশি সাইটোপ্লাজমটাও এভাবে ভাগ হয়ে, অর্থাৎ সাইটোকাইনেসিস হয়ে সাইটোপ্লাজম এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে ঘিরে দুইটি পূর্ণাঙ্গ কোষ উৎপন্ন হলো। আমাদের মাইটোসিস, কোষ বিভাজন শেষ হলো। তো শিক্ষার্থীরা কেমন শিখলে বা কতটুকু মনোযোগ ছিল, তা যাচাইয়ের জন্য যদি আমি একটা মূল্যায়ন পরীক্ষা নেই, তাহলে দেখি কেমন পারো। বলতে পারবে মাইটোসিস কি? যে প্রক্রিয়ায়, আমি আরেকবার বলে দিচ্ছি, যে প্রক্রিয়ায় এক কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয় তাকে বলা হয় মাইটোসিস, কোষ বিভাজন। ইন্টারফেজ, কোষ বিভাজনের শুরুতে তার ভিতরে যে প্রস্তুতিমূলক কাজটা চলে তাকে বলা হয় ইন্টারফেজ। অপত্য কোষ বলতে কি বোঝো? একটি কোষ ভাগ হয়ে, অর্থাৎ মাতৃকোষ ভাগ হয়ে নতুন যে দুইটি বা চারটি কোষ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অপত্য কোষ। কোন ধাপে নিউক্লিয়াস বিলুপ্ত হয়? মেটাফেজ দশায় নিউক্লিয়াস বিলুপ্ত হয়। আমি সেটা বলে দিলাম। এবার বরাবরের মতো তোমাদের একটা বাড়ির কাজ দিতে হবে। তোমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রত্যেকের বাড়িতে টবে একটা করে গাছ লাগিয়েছিলে। নিশ্চয়ই এতদিনে গাছ বড় হয়েছে। এখন বলবে কিভাবে, কোন প্রক্রিয়া সেই গাছটা বড় হলো, সেই প্রক্রিয়াটা বর্ণনা খাতায় লিখবে। আজকের ক্লাস এখানে শেষ। প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন তোমরা ধৈর্য ধরেছ, অনলাইন ক্লাস দেখে হয়তো বা কিছু শিখতে পেরেছ। আর কিছুদিন ধৈর্য ধরে ঘরে থাকো, সচেতন থেকো। যদিও আমরা এখন করোনার ভীতি থেকে মুক্ত, অর্থাৎ করোনার ভীতি আমাদের মাঝে নেই, কারণ আমরা মানসিক দিক থেকে অনেক বলিষ্ঠ। কিন্তু প্রতিদিন দেখো ক্রিকেট স্কোরের মতো যেভাবে খবর দেখছো, প্রতিদিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাতে আমরা কিন্তু করোনার রাশ থেকে মুক্ত নই। আর কিছুদিন ধৈর্য ধরে অবশ্যই সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ।